সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি রোজি। আমি আবারও চলে এসেছি পল্লীকবি জসীমউদ্দিন রচিত বাঙালির হাসির গল্প নিয়ে। আমি আজকে আয়না ও জিদ গল্প দুটি পাঠ করে শোনাচ্ছি। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। এক চাষি খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল। তখন এদেশে আয়নার চলন হয় নাই। কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই। এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল। আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল। হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ। আহা, এ যে তাহার বাপজানের চেহারা! বহুদিন তার বাপ মারা গিয়াছে। আজ বড় হইয়া চাষির নিজের চেহারাই তার বাপের মতো হইয়াছে। সব ছেলেই বড় হইয়া কতকটা বাপের মতো চেহারা পায়। তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়াই চাষি ভাবিল সে তাহার বাবাকে দেখিতেছে। তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল, মুখে লইয়া চুমু দিল। আহা বাপজান, তুমি আসমান হইতে নামিয়া আসিয়া আমার ধান ক্ষেতের মধ্যে লুকাইয়া আছো। বাজান, বাজান, ও বাজান। চাষি এইভাবে কথা কয় আর আয়নার দিকে চায়। আয়নার ভিতর তাহার বাপজান কতই ভঙ্গি করিয়া চায়। চাষি বলে, বাপজান, তুমি তো মরিয়া গেলে। তোমার ক্ষেত ভরিয়া আমি সোনা দীঘা ধান বুনিয়াছি, শাইল ধান বুনিয়াছি। দেখো দেখো বাজান, কেমন তারা রোদে ঝলমল করিতেছে। তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল, আমি 3খানা ঘর তৈরি করিয়াছি। বাজান, আমার সোনার বাজান, আমার মানিক বাজান। সেদিন চাষি আর কোনো কাজই করিল না। আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি খেতে ঘুরিয়া বেড়াইল। সাজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে? সে গরিব মানুষ, তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই। সে পানির কলসির ভিতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল। পরদিন চাষি এ কাজ করে, ও কাজ করে, দৌড়াইয়া বাড়ি আসে। এখানে যায়, সেখানে যায়, আর দৌড়াইয়া বাড়ি আসে। পানির কলসির ভিতর হইতে সেই আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে, আর কত রকমের কথা বলে। বাজান, আমার বাজান, তোমাকে একলা রাখিয়া আমি এ কাজে যাই, ও কাজে যাই, তুমি রাগ করিও না। দেখো বাজান, যদি আমি ভালো মতো কাজ কাম না করি তবে আমরা খাইব কি? চাষার বউ ভাবে, দেখ রে, এতদিন আমার স্বামী আমার সাথে কত কথা বলিত, কত হাসি তামাশা করিয়া এটা ওটা চাহিত, কিন্তু আজ কয়দিন আমার সাথে একটাও কথা বলে না। পানির কলসির হইতে কি যেন বাহির করিয়া দেখে, আর আবল তাবল বকে। ইহার কারণ কি? সেদিন চাষি ক্ষেত খামারের কাজে মাঠে গিয়াছে। চাষির বউ গোপনে গোপনে পানির কলসির হইতে সেই আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল। আয়নার ওপর তার নিজেরই ছায়া পড়িয়াছিল, কিন্তু সে তো কোনোদিন আয়নায় নিজের চেহারা দেখে নাই। সে মনে করিল তার স্বামী আর একটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে। সেই জন্য আজ কয়দিন তার স্বামী তার সাথে কোনোই কথা বলিতেছে না।
যখন অবসর পায় ওই মেয়েটির সাথে কথা বলে। আসুক আগে মিনসে বাড়ি, আজ দেখাইব এর মজা। একটি ঝাঁটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল, আর যে যে কড়া কথা স্বামীকে শুনাইবে মনে মনে আওড়াইয়া তাহাতে শান দিতে লাগিল। দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ঘরে ফিরিল, চাষার বউ ঝাঁটা হাতে লইয়া তাড়িয়া আসিল। ওরে গোলাম, তোর এই কাজ! একটা কাকে বিবাহ করিয়া আনিয়াছিস? এই বলিয়া আয়নাখানা চাষির সামনে ছুড়িয়া মারিল। করো কি, করো কি? ও যে আমার বাজান! অতি আদরের সাথে সে আয়নাখানা কুড়াইয়া লইল। দেখায় আগে তোর বাজান, এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল, দেখ তো মিনসে, এর ভিতর কোন মেয়ে লোক বসিয়া আছে? এ তোর নতুন বউ কিনা? চাষি বলে, তুমি কি পাগল হইলে? এ যে আমার বাজান। ওরে গোলাম, ওরে নফর, তবু বলিস তোর বাজান? তোর বাজানের কি গলায় হাসলি, নাকে নথ আর কপালে টিপ আছে নাকি? বউ আরো জোরে চিৎকার করিয়া উঠিল। ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল, মাথায় আধ ঘোমটা দিয়া বলিল, কিলো, তোদের বাড়ি এত ঝগড়া কিসের? তোদের তো কত মিল, একদিনও কোনো কথা কাটাকাটি শুনি নাই। চাষির বউ আগাইয়া আসিয়া বলিল, দেখো বুবুজান, আমাদের মিনসে আর একটা বউ বিবাহ করিয়া আনিয়া পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছিল। ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া পিষিয়া ফেলিব না? দেখো দেখো বুবুজান, ওই আয়নার ভিতর কে? ও বাড়ির বড় বউ আসিয়া সেই আয়নার উপরে মুখ দিল। তখন দেখা গেল আয়নার ভিতরে দুইজনের মুখ। ও বাড়ির বড় বউ বলিল, এ তো তোর চেহারা, আর একজন কার চেহারা ও যেন দেখিতে পাইতেছি। চাষি বলিল, কি বলেন বুবুজান, এর ভিতরে আমার বাপজানের চেহারা। এই বলিয়া চাষি আসিয়া আয়নার উপরে মুখ দিল। তখন তিনজনের চেহারাই দেখা গেল। তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ, সে বাড়ির মেজ বউ আসিল। আরফানের মা রহমানের বোর আনোয়ারার নানি আসিল। যে আয়নার উপরে মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায়। এ তো বড় তেলেসমাতির কথা। শোনো শোনো, এ কথা এ গায়ে সে গায়ে রটিয়া গেল। এ দেশ হইতে ও দেশ হইতে লোক ছুটিয়া আসিল সেই জাদুর তেলেসমাতি দেখিতে। তারপর ধীরে ধীরে লোক বুঝিতে পারিল সেটা আয়না। জিদ। এক তাঁতি আর তার বউ, তারা বড়ই গরিব। কোনোদিন খায়, কোনোদিন খাইতে পায় না। তাঁত খুঁটি চালাইয়া কাপড় বুনাইয়া কি বা তাহাদের আয়। আগেকার দিনে তারা বেশি উপার্জন করিত। তাহাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য বাদশাজাদিরা, কত নবাবজাদিরা তাহাদের উঠানে গড়াগড়ি পারিত। তখন একখানা শাড়ি বুনিতে মাসের পর মাস লাগিত। কোনো কোনো শাড়ি বুনিতে বৎসরেরও বেশি সময় ব্যয় হইত। সেই সব শাড়ি বুনাইতে কতই না যত্ন লইতে হইত। রাত থাকিতে উঠিয়া তাঁতির বউ চরকা লইয়া ঘরর ঘরর করিয়া সুতা কাটিত। খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না এমনই সরু করিয়া সে সুতা কাটিত। ভোরবেলায় আলো আঁধারির মধ্যে সুতা কাটা শেষ করিতে হইত। সূর্যের আলো যখন চারিদিকে ছড়াইয়া পড়িত তখন সুতা কাটিলে সুতা তেমন মুলাম হইত না। তাঁতি আবার সেই সুতায় নানা রকমের রং মাখাইত। এত সরু সুতা আঙ্গুল দিয়া ধরিলে ছিঁড়িয়া যায়, তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকাইয়া সেই সুতা তাতে পরাইয়া
কত রকমের নকশা করিয়া তাঁতি কাপড় বুনাইত। সেই শাড়ির ওপর বুনট করা থাকিত কত রাজকন্যার মুখের রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেস্তের আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত, তখন সেই শাড়ির ভাজে ভাজে কত গোলে বাকোয়ালি আর কত লুবানক কন্যার কাহিনী ছড়াইয়া পড়িত। শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর, কলমি ফুল, গোলাপ ফুল, মন খুশি, রাসমণ্ডল, মধুমালা, কাজললতা, বালুচর। শাড়িগুলির নাম শুনিয়াই কান জুড়াইয়া যায়। কিন্তু কি সে কি হইয়া গেল! দেশের রাজা গেল, রাজ্য গেল, দেশবাসী পথের ভিখারি সাজিল। বিদেশি বণিক আসিয়া শহরে কাপড়ের কল বসাইল। কলের ধোয়ার ওপর শোয়ার হইয়া হাজার হাজার কাপড় ছড়াইয়া পড়িতে লাগিল। যেমন সস্তা তেমনই টেকসই, আবার যেখানে সেখানে পাওয়া যায়। তাঁতির কাপড় কে আর কিনিতে চায়? হাট হইতে নকশি শাড়ি ফিরাইয়া আনিয়া তাঁতিরা কাঁদে। শূন্য হাড়িতে চাউল না পাইয়া তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনান ভুলিয়া গেল। তখনকার লোক নকশা চায় না, তারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বুনায়। সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরা বাজার হইতে বেশি দামে কিনিতে হয়। এখন কাপড় বেচিয়া যাহা লাভ হয়, তাহাতে কোনো রকমে শুধু বাঁচিয়া থাকাই যায়। এটা ওটা কিনিয়া মনের ইচ্ছা মতো খাওয়া যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝিতে পারে না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়িয়া আমি একদিনও ভালো মতো খাইতে পারিলাম না। এত করিয়া বলি, হাটে যাও, ভালো মতো একটা মাছ কিনিয়া আনো, সে কথা কানেই তোলো না। তাঁতি উত্তর করে, এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালো মতো একটা মাছ কিনিয়া আনিব। সে হাট যায়, পরের হাট যায়, আরও এক হাট যায়, তাঁতি কিন্তু মাছ কিনিয়া আনে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়াই ধরিল। এ হাটে যদি মাছ কিনিয়া না আনিবে, তবে রইল পড়িয়া তোমার চরকা, রইল পড়িয়া তোমার নাটাই। আমি আর নলি কাটিব না, শুধু শাক ভাত আর শাক ভাত খাইতে খাইতে পেটে চর পড়িয়া গেল, তাও যদি পেট ভরিয়া খাইতে পারতাম। তাঁতি কি আর করে, একটা ঘষা পয়সা ছিল, তাই লইয়া তাঁতি হাটে গেল। এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দর দস্তুর করিয়া সেই ঘষা পয়সাটা দিয়া তাঁতি 3টি ছোট্ট মাছ কিনিয়া আনিল। মাছ দেখিয়া তাঁতির বউ কি খুশি, আহ্লাদে আটখানা হইয়া সে মাছ কুটিতে বসিল। এভাবে ঘুরাইয়া ওভাবে ঘুরাইয়া কত গুমর করিয়াই সে মাছ কুটিল, যেন সত্যি সত্যি একটা বড় মাছ কুটিতেছে। তারপর পরিপাটি করিয়া সেই মাছ রান্না করিয়া তাঁতিকে খাইতে ডাকিল। তাঁতি আর তার বউ খাইতে বসিল। 3টি মাছ, কে 2টা খাইবে, কে 1টি খাইবে, কিছুতেই তারা ঠিক করিতে পারে না। তাঁতি বউকে বলে, দেখো, রোদে ঘামিয়া কত দূরের পথ হাঁটিয়া এই মাছ কিনিয়া আনিয়াছি, আমি 2টি খাই, তুমি 1টা খাও। বউ বলে, ওহু, তা হইবে না। এতদিন বলিয়া কহিয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়া মাছ কিনাইয়া আনিয়াছি, আমি 2টি মাছ খাইব। তাঁতি বলে, তাহা কিছুতেই হইবে না। কথায় কথায় আরও কথা ওঠে, তর্ক বাড়িয়া যায়, সেই সঙ্গে রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না। কে 2টি মাছ খাইবে আর কে 1টি মাছ খাইবে। অনেক বাদ অনুবাদ,
অনেক কথা কাটাকাটি, রাতও অর্ধেক হইল। তখন দুইজনে স্থির করিল তাহারা চুপ করিয়া ঘুমাইয়া থাকিবে, যে আগে কথা বলিবে সেই একটা মাছ খাইবে। তাঁতি এদিকে মুখ করিয়া শুইয়া রহিল, থালা ভরা ভাত তরকারি পড়িয়া রহিল। রাত কাটিয়া ভোর হইল, কিন্তু কারও মুখে কোনো কথা নাই। ভোর কাটিয়া দুপুর হইল, কিন্তু কারও মুখে কোনো কথা নাই। দুপুর কাটিয়া সন্ধ্যা হইল, কিন্তু কারও মুখে কোনো কথা নাই। বেলা যখন পরপর আকাশের কিনারায় সাঝের কলসি ভর ভর, পাড়ার লোকেরা বলা বলি করে, আরে ভাই, আজ তাঁতি আর তাঁতির বউকে দেখিতেছি না কেন? তাদের বাড়িতে তাঁতের খটর খটরও শুনি না, চরকার ঘরর ঘররও শুনি না। কোনো অসুখ বিসুখ করিল নাকি? আহা, তাঁতি বড় ভালো মানুষটি, বেচারা গরিব হইলে কি হয়, কারো কোনো ক্ষতি করে নাই কোনো দিন। একজন বলিল, চলো ভাই, দেখিয়া আসি ওদের কোনো অসুখ বিসুখ করিল নাকি। পাড়ার লোকেরা তাঁতির দরজায় আসিয়া ডাকাডাকি আরম্ভ করিল, কিন্তু কোনো সাড়া শব্দ নাই, ভিতর হইতে দরজা বন্ধ। তখন তারা দরজা ভাঙ্গিয়া ঘরে ঢুকিল, দেখিল তাঁতি আর তাঁতির বউ শুইয়া আছে, নড়েও না চড়েও না, ডাকিলেও সাড়া দেয় না। তারপর গায়ের মোল্লা আসিয়া পরীক্ষা করিয়া স্থির করিল তাহারা মরিয়া গিয়াছে। আহা, কি ভালোবাসা রে! তাঁতি মরিয়াছে, তাহার শোকে তাঁতির বউও মরিয়া গিয়াছে। এমন মরা খুব কমই দেখা যায়। এসো ভাই, আতর মাখাইয়া কাফন পরাইয়া এদের একই কবরে দাফন করি। গোরস্থান সেখান থেকে 1 মাইল দূরে। এই অবেলায় কে সেখানে যাবে? পাড়ার 2 জন ইমানদার লোক মরা কাঁধে করিয়া লইয়া যাইতে রাজি হইল। মোল্লা সাহেব ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কবর দেওয়ার সময় জানাজা পড়িতে হইবে। গোরস্থানে মোর্দা আনিয়া নামানো হইল। মোল্লা সাহেব একটি খুঁটার সঙ্গে তার ঘোড়াটা বাঁধিয়া সমস্ত তদারক করিতে লাগিলেন। তার নির্দেশ মতো কবর খোঁড়া হইল। তাঁতি আর তাঁতির বউকে গোসল করাইয়া কাফন পরাইয়া সেই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হইল। তখনও তাহারা কথা বলে না। তাহাদের বুকের ওপর বাঁশ চাপাইয়া দেওয়া হইল, তখনও তাহারা কথা বলে না। তারপর যখন সেই বাঁশের উপর কোদাল কোদাল মাটি ফেলানো হইতে লাগিল, তখন বাঁশের খুঁটি সমেত তাঁতি লাফাইয়া বলিয়া উঠিল, তুই 2টা খা, আমি 1টা খাবো। সঙ্গে ছিল 2 জন লোক আর মোল্লা সাহেব। তারা ভাবিল, নিশ্চয় ওরা ভূত হইয়া জাগিয়া উঠিয়াছে। সঙ্গের 2 জন লোক মনে করিল, তাঁতির যে তার বউকে 2টা খাইতে বলিল, নিশ্চয় সে তাহাদের 2 জনকে খাইতে বলিল। তখন তাহারা ঝুড়ি কোদাল ফেলিয়া দে দৌড়, যে যত আগে পারে। মোল্লা সাহেব মনে করিলেন, তাঁতি নিজেই আমাকে খাইতে আসিতেছে। তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ার পিঠে শোয়ার হইয়া মারিলেন চাবুক। ভয়ের চোটে খুঁটি হইতে ঘোড়ার দড়ি খুলিয়া লইতেই ভুলিয়া গেলেন। চাবুক খাইয়া ঘোড়া খুঁটি উপড়াইয়া দিল ছুট। ঘোড়া যত চলে সেই দড়িতে বাঁধা খুঁটা আসিয়া মোল্লা সাহেবের পিঠে তত লাগে। তিনি ভাবেন, বুঝি ভূত আসিয়া তার পিঠে দাঁত ঘষিতেছে। তখন তিনি আরও জোরে জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর দড়ি সমেত খুঁটা আসিয়া আরও জোরে জোরে তার পিঠে লাগে। হাসিতে হাসিতে তাঁতি আর তাঁতির বউ বাড়ি আসিয়া ভাত খাইতে বসিল। সমাপ্ত। আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।